স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো আপনাদের, তার নাম শহীদের বাবা। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। ভালো লাগলে আমাদের উৎসাহিত করতে লাইক করুন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প শহীদের বাবা। মুখে মুখে ছড়িয়ে গেল খবরটা। মধুপুর গ্রামের বাসিন্দা দীনবন্ধু সাহুর ছেলে রমেশ সাহু কাশ্মীর যুদ্ধে শহীদ হয়েছে। আশেপাশের চা দোকান, মুদিখানা, বটতলা, বাজার, স্কুল, পঞ্চায়েত অফিস সর্বত্র আজ ঘুরে ফিরে একটাই নাম, রমেশ সাহু। রমেশ সাহু। সংবাদটা এসেছিল কাল সন্ধে। শ্যামপুর থেকে কাল বেলাবেলি ফিরেছিল দীনবন্ধু। মন মেজাজ বিশেষ ভালো ছিল না তার। কাল সোমবার ছিল, হপ্তা পাওয়ার দিন। ঘুরিয়ে দিয়েছে হরেন পাল। গজগজ করতে করতে এসে হাত পা ধুলো, সবে চা মুড়ি নিয়ে বসেছে, তখনই গায়ে মিলিটারি। দীনবন্ধুর বাড়ি অবধি আসেনি মিলিটারির জিপ। রাস্তা নেই। বাঁশবাগানের ওপারে গাড়ি রেখে পায়ে হেঁটে গডমট করে হাজির দুই জলপাই রং উর্দি। দীনবন্ধু সাহু কি এই বাড়িতে থাকেন? মুড়ির কাশি ফেলে ধর্মর করে উঠে দাঁড়ালো দীনবন্ধু। আগে হ্যাঁ, আমি দীনবন্ধু। সঙ্গে সঙ্গে ঘটাং স্যালুট। আমরা ফোর্ট উইলিয়াম থেকে আসছি। আপনার ছেলে রমেশ সাহু। লোকটা স্বরে বুঝি একটা হিমেল আভাস ছিল। বুকটা ধরাস করে উঠেছিল দীনবন্ধুর। তার 14 পুরুষের কখনো কেউ মিলিটারিতে যায়নি। ছেলেও সেনাবাহিনীতে যোগ দিয়েছে মাত্র 7 মাস। এদের রীতিপ্রকরণ সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। লোকটার কথার মাঝপথেই তার গলা থেকে শব্দ ছিটকে এলো। কি হয়েছে আমার রমেশের? টুপি খুলল লোক দুটো, মাথা নামিয়ে বলল, তিনি আর নেই। বিহার রেজিমেন্টের 5 নম্বর ব্যাটালিয়নের বীর সিপাহী রমেশ সাহুর রণক্ষেত্রে বীরের মৃত্যুবরণ করেছেন গত 17 জুন। আরও কী সব বলে যাচ্ছিল লোক দুটো। কিভাবে বরফের মাঝে পাহাড় চূড়া দখলের লড়াইয়ে অসীম শৌর্য দেখিয়েছে রমেশ। কতগুলো শত্রু সৈন্যকে সে খতম করেছে। কতগুলো গুলি বুকে নিয়েও সে দমেনি, একা হাতে রক্ষা করার চেষ্টা করেছে বাংকার। 7 দিন পর তার দেহ উদ্ধার করা হয়েছিল। হিন্দু মতে দাহকার্য সারা। সেনাবাহিনীর তরফ থেকে আবার সময় মতো যোগাযোগ করা হবে পিতা দীনবন্ধু সাহুর সঙ্গে। রমেশ সাহুর শেষ স্মৃতিচিহ্ন পৌঁছে দেওয়া হবে। এত কথার কিছুই দীনবন্ধুর কানে প্রবেশ করছিল না। আধার ঘনিয়ে এলো চোখে। টলতে টলতে উঠোনে পড়ে গেল। সনকা ছুটে বেরিয়ে এলেন ঘর থেকে। প্রথম অভিঘাতে ডুকরে উঠলেন। তারপরেই কি বুক চাপড়ানি আর আছাড়ি পিছাড়ি। দীনবন্ধুর বুড়ি মা চপলবালা কাঁপা কাঁপা পায়ে দাঁড়িয়েছিল দাওয়ায়। কি ঘটেছে বোঝা মাত্র তারও কণ্ঠ ছিঁড়ে শোনা গেল বিলাপধ্বনি। ভজন, হরি, শ্যামাও সুর তুলেছে। শ্যামা কাঁদছে অঝরে, ফোঁপাচ্ছে 2 ভাই। গ্রামে মিলিটারি জিপ সচরাচর ঢোকে না। এই মধুপুর গ্রামে তো কাশ্মীর কালেও না। হয়তোবা সেই কারণে গোটা মধুপুর ভেঙে পড়েছিল 2 ফৌজির পিছু পিছু। গোল গোল চোখে শুনছিল মিলিটারির বার্তা। নিজেদের মধ্যে ফিসফিস করছিল। সামরিক উর্দি বিদায় নেওয়ার পরই তারা ঘিরে ধরেছে দীনবন্ধুর পরিবারকে। কেউ বা দীনবন্ধুকে ওঠানোর চেষ্টা করছে, কেউ বা সনকাকে সামাল দিচ্ছে। তবু ক্রন্দন রোল থামছিল না। 21 বছরের তরতাজা ছেলেটাকে হারানোর দুঃখ গোটা গায়ের বাতাস ভরে উঠেছিল। আজ সকাল থেকে অবশ্য পরিস্থিতি খানিকটা অন্যরকম। কান্না আর নেই, পরিস্থিতি শোকস্তব্ধ। ঘন ঘন লোক আসছে দীনবন্ধুর বাড়ি, পরিচিত, অর্ধপরিচিত, অপরিচিত। যে শোনে সেই একবার উঁকি দিয়ে যায়। স্থানীয় এক রাজনৈতিক দলের উৎসাহী ছেলে ছোকরারা ঝটপট একখানা মিছিলও বার করে ফেলল। প্ল্যাকার্ড হাতে গ্রামে ঘুরছে তারা। দীনবন্ধুর দরজায় এসে দাঁড়ালো। ধ্বনি তুলছে মুহুর মুহুর, বীর জওয়ান রমেশ সাহু জিন্দাবাদ, রমেশ সাহু অমর রাহে, রমেশ সাহু তোমায় ভুলছি না, ভুলবো না, শহীদ রমেশ সাহু অমর রাহে। বেলা বেড়েছে। সূর্য এখন প্রায় মধ্য গগনে। এবার যদিও আষাঢ় মাসে বর্ষা খুবই হচ্ছে,
তবু আজ আকাশে তেমন মেঘ নেই। রোদ বেশ চড়া, গা হাত পা জ্বলে যায়। গুমোটও বেড়েছে বড়, গাছের পাতা পর্যন্ত নড়ছে না। দীনবন্ধুর খড়ের চালাটার সামনেটা এখনো বড় সড়ো জটলা, কোলাহল। কাচ্চা বাচ্চা অনেকে আছে, ঘুরে ঘুরে তারাও উত্তেজনার আঁচ পোহাচ্ছে। কাঁচা উঠোনের একেবারে মধ্যিখানে দীনবন্ধু। শোকার্ত মুখখানিতে এখন রীতিমতো ঘোর লাগা দশা। চারদিক থেকে অজস্র প্রশংসা বাক্য উচ্চারিত হচ্ছে রমেশের নামে। হাঁ করে শুনছে সবাই। একেবারে নীরব যে সে তাও নয়, কথা বলছে টুকটাক। হঠাৎই মৃদু শোরগোল উঠল। ছুটতে ছুটতে আসছে পঞ্চায়েত প্রধান কাম গাজীপাতা উচ্চ বিদ্যালয়ের ভূগোল শিক্ষক দিবাকর ঘোষ। চেঁচাচ্ছে, এই তড়িৎবাবু আসছেন, তড়িৎবাবু আসছেন। বলতে বলতে পৌঁছে গেছেন তড়িৎ ব্যানার্জি, স্থানীয় এমএলএ, উলুবেড়িয়া কলেজের অধ্যাপক, মাঝবয়সী। বাড়ি কাছেই, অনন্তপুরে। পরনে ট্রাউজার, বুশশার্ট, হাতে শ্বেতশুভ্র পুস্তস্তবক। সসম্ভ্রমে সবাই সরে দাঁড়ালো। ফুলের গোছা হাতে তুলে নিয়ে ভারী অন্তরঙ্গ ভঙ্গিতে দীনবন্ধুর কাঁধে হাত রাখল তড়িৎ। সমবেদনা মাখানো স্বরে বলল, তোমায় যে কি বলে সান্ত্বনা দেব ভাষা খুঁজে পাচ্ছি না। রমেশ আমাদের গোটা গোটা কনস্টিটিউয়েন্সিকে গর্বিত করল। নেতাদের করস্পর্শে বোধহয় বিশেষ কিছু থাকে। দীনবন্ধুর শোকটা নতুন করে চাগার দিয়ে উঠল। কালোকুলো খসখসে চামড়ার মানুষটা ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না বাবু, আমার রমেশ। চোখের জল নয়, জানো তুমি কে? আমাদের দেশমাতৃকার বাহাদুর সন্তানের বাবা তুমি। আজ রমেশের জায়গায় আমার ছেলে যদি যুদ্ধে মারা যেত, আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করতাম। আমি তোমাকে ঈর্ষা করি। কি যেন নাম তোমার? হ্যাঁ হ্যাঁ, দীনবন্ধু। তুমি ধন্য দীনবন্ধু। দীনবন্ধুর বুকে এখনো চাপ ভাবটা অনড় হয়ে আছে বটে, তবু যেন সে চোরা রোমাঞ্চ অনুভব করল। কোথায় এমএলএ বাবু আর কোথায় গরিব দিনু মিস্ত্রি? আজ কি সব তুল্যমূল্য হয়ে গেল? যুদ্ধে রমেশ মরে গিয়ে এত উঁচুতে উঠিয়ে দিল তাকে। তড়িৎ পাশে দাঁড়ানো দিবাকরকে জিজ্ঞাসা করল, এই দীনবন্ধু যেন কি করে? কাঠের মিস্ত্রি স্যার। সুতোর? সূত্রধর? তড়িৎ গলা বাড়ালো, শিল্পী। বাহ বাহ, শিল্পীর সন্তান দেশের জন্য যুদ্ধ করছে, ভাবা যায়? দীনবন্ধু নুয়ে পড়ল, মিনমিন করে বলল, আগে আমি তেমন কিছু করি না, শ্যামপুরে পালেদের ফার্নিচারের দোকানে রোজ হিসেবে খাটি। ঠিক আছে ঠিক আছে, ওই হলো, নিজের হাতে বানাও তো কিছু না কিছু। আগে হ্যাঁ, তা বানাই। টুল, চেয়ার, তক্তবোস, ওই যে উঠোনে কাঠ রেখেছি। ঘরেও কাজ করি অল্প স্বল্প। অতি উত্তম। ছেলে মেয়ে কটি? 4টে। বলেও শুধরে নিল দীনবন্ধু। শ্বাস ফেলে বলল, আগে এখন তো 3টে। পড়াশোনা করে তো সব? ছোট দুটো এখনো তো পড়ছে, একজন 5 ক্লাসে আর একজন 7। মেয়েও 7 ক্লাস অব্দি পড়েছিল। দীনবন্ধু মাথা নামালো। স্কুল বিল্ডিং ফি চায়, দিতে পারিনি। এক ঝলক দিবাকরের চোখে চোখ রেখে নিল তড়িৎ। কত বয়স হলো মেয়ের? আগে 17। এই যে বড় ছেলের পরেই বিয়ের যোগ্যই হয়ে গেছে। হ্যাঁ, তা এবার বিয়ে দিয়ে দাও। একজন শহীদের ঘর থেকে মেয়ে পাবে, এ তো যে কোনো ছেলের ভাগ্যের কথা। বলতে বলতে আবার তড়িতের দৃষ্টি দিবাকরে। কর্তৃত্বের সুরে বলল, শুনুন, সরকার তো দীনবন্ধুকে যা দেওয়ার দেবেই, আপনারাও লোকালিটি থেকে কিছু অ্যারেঞ্জ করুন। অবশ্যই। ভাবছিলাম যদি একটা রমেশ সাহু ফান্ড খোলা যায়। ভাবনা কম, কাজ বেশি। ঢিলেমি করবেন না। লোকাল পিপলের সেন্টিমেন্ট থাকতে থাকতে। আর আমার নামে 501 টাকা ধরবেন। ছোটো মোটো একখানা অনুষ্ঠানের আয়োজন করুন, যেখানে রমেশ সাহুর স্মৃতিতর্পণ হবে। দীনবন্ধুকেও আমরা অভিনন্দন জানাবো। ওই দিনই লোকসমক্ষে দীনবন্ধুর হাতে টাকাটাও তুলে দেওয়া হবে। মানুষ বুঝুক কারা দেশের সুসন্তানের জন্য ভাবে। শেষ বাক্যটি উচ্চ গ্রামে বলেই আবার তড়িতের গলা খাদে। ওরা এখনো আসেনি তো? বেটেঘাটো দিবাকর দ্রুত ঘাড় নাড়ল, আরও নিচু গলায় বলল,
এখনো না। ওরা কারা, কেন এখনো আসেনি, ওদের আসার না আসার অর্থ কি বুঝতে পারছিল না দীনবন্ধু। তবে ভারী অভিভূত হয়ে পড়েছিল সে। একবার বিধায়ক, একবার পঞ্চায়েত প্রধান, পেন্ডুলামের মতো ঘাড় ঘুরছে তার। তড়িৎ ব্যানার্জি ব্যস্ত মানুষ, কোথাও তাকে দুদণ্ড স্থির দেখা যায় না। আজ কিন্তু তার কোনো তাড়াহুড়ো নেই। দিব্যি অলস মেজাজে কথা বলছে উপস্থিত জনতার সঙ্গে নানা বিষয়ে। রমেশ সাহু, যুদ্ধ, দেশপ্রেম, আন্তর্জাতিক রাজনীতি, প্রতিটি শব্দে ফুটে উঠছে দেশভক্তি, সীমান্তে আহত নিহত সৈনিকদের জন্য মমতা, সহানুভূতি। কি করে কার্গিলে এত অনুপ্রবেশকারী ঢুকে পড়ে, কেন শয়ে শয়ে অমূল্য প্রাণ বিনষ্ট হয়, তা নিয়েই তার ক্ষোভ বিস্তর। বর্তমান যুদ্ধের পিছনে কি গভীর দেশ বিদেশি রাজনৈতিক চক্রান্ত লুকিয়ে আছে তা বোঝাতেও কসুর করল না সে। শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শুনছে, ক্ষণে ক্ষণে উদ্দীপিতও হচ্ছে, শিহরিত হচ্ছে। সহসা বাঁশবাগানের ধারে এক লাল মারুতি ভ্যান এসে দাঁড়ালো। হুড়মুড়িয়ে নেমে আসছে 4 জন। একজনের কাঁধে ইয়া বড় ভিডিও ক্যামেরা, টিভির লোক। কুচোকাচার দল পোপো ছুটছিল সেদিকে। একজন হ্যাট হ্যাট করে খেদাচ্ছে তাদের। প্রায় সঙ্গে সঙ্গেই আরও 2 তরুণের আবির্ভাব। তাদেরও একজনের কাঁধে ক্যামেরা ঝুলছে, সংবাদপত্রের প্রতিনিধি। কলরব উঠল একটা, তড়িৎ মুহূর্তে শশব ব্যস্ত। যাক, 2টো মিডিয়াই এখন সঙ্গে এসে গেছে তাহলে। সংবাদপত্র আগে পৌঁছে গেল দীনবন্ধুর কাছে। তড়িৎ ঘড়ি দেখতে দেখতে বলল, কি হে বাদল, তোমরা লেট করলে যে? কথা ছিল 11:30টার মধ্যে হাজির হবে। দিনরাত পত্রিকার আঞ্চলিক সংবাদদাতা কি যেন বলতে যাচ্ছিল, তার আগে টিভি গোষ্ঠীর অগ্রবর্তী যুবকটি গলা ওঠালো, হোয়াট আ মেস! রাস্তায় কাদা, পাক্কা 40 মিনিট গাড়ি ফেসে গেল। কোথায়? এই তো নাউল না নৌল, কি যেন জায়গাটার নাম, তার কাছেই, মাটির রাস্তায় ঢোকার সময়। ওদিকে পুজোর পর তো কাজ শুরু হবে। তড়িৎ গলা খাঁকড়ি দিল, আমার এলাকাতে বর্ষাকালে আমি ঠিকাদারদের পথে ঘাটে হাত দিতে দিই না। ও আচ্ছা, আপনি এখানকার এমএলএ? নমস্কার নমস্কার। অতঃপর টিভি, সংবাদপত্র, বিধায়ক, পঞ্চায়েত প্রধানের ছোট্ট কনফারেন্স, উপচে পড়া ভিড়কে পাশে সরিয়ে। নতুন উদ্দীপনায় যুবকের দল আবার ধ্বনি বাজাচ্ছে, রমেশ সাহু অমর রহে, অমর রহে। এরই মধ্যে পুলিশ ভ্যানও এসে গেল একখানা, শ্যামপুর থানা থেকে। সম্ভবত আরও কোনো ভিআইপি আসছে রমেশ সাহুর বাবার কাছে, আগাম প্রস্তুতি। দীনবন্ধু দিশারা হয়ে যাচ্ছিল। রমেশের গরিমা ক্রমশ যেন তার শোককে ছাপিয়ে যাচ্ছে। সেই রমেশ যার লেখাপড়ায় এতটুকু মাথা ছিল না, পরপর 2বার মাধ্যমিকে গাড্ডু খেয়ে পড়াশোনা তো ছেড়েই দিয়েছিল। সেই রমেশ যে সংসারের নিত্যি অভাব অনটনে উত্তক্ত হয়ে বাবা মাকে না জানিয়ে সেনাবাহিনীতে গিয়ে নাম লিখিয়েছিল সংসারে টাকা পাঠাবে বলে। কথার ফাঁকে ফাঁকে দীনবন্ধুকে খুঁজে নিয়েছে টিভি ক্যামেরা। লেন্স অ্যাডজাস্টমেন্টের পালা চলছে। বাদল সাহাও পকেট থেকে নোট বই বার করে ফেলল। টিভির আগেই সংবাদপত্রের প্রশ্ন শুরু, আচ্ছা দীনবন্ধুবাবু, খবরটা শুনে আপনার ঠিক কীরকম রিয়াকশন হয়েছিল? দীনবন্ধু ফ্যাল ফ্যাল করে তাকালো। মানে আপনার কি অবস্থা হয়েছিল? খুব আঘাত পেয়েছিলেন নাকি গর্বে বুকটা ফুলে উঠেছিল? দিবাকর সরে এসেছে দীনবন্ধুর পাশটিতে, কানে কানে বলল, বলো কষ্ট পেয়েছ, গর্বও হয়েছে। দীনবন্ধু শুধু শেষটুকু কানে গেল, ঘর ঘরে গলায় বলল, গর্ব হয়েছে। আপনি যদি কাইন্ডলি আপনার ছেলের সম্পর্কে কিছু বলেন, আমাদের পত্রিকার পাঠক অমর জওয়ান রমেশ সাহুর জীবন সম্পর্কে জানতে চায়। আবার ফাঁপড়ে পড়ল দীনবন্ধু। এই ভিড় ভাড়াক্কার মাঝে রমেশের কোন কথাটা বলা উচিত এখন? রমেশ তরতরিয়ে নারকেল গাছে উঠতে পারত। গাঙ্গুলিদের বড় দিঘিটা রমেশ একদমে পার হয়ে যেত। রমেশ খুব ডান পিটে ছিল, সেটা বলবে কি? নাকি বলবে একবার এক ঘায়ে একটা কেউটে মেরেছিল রমেশ? ডান পিটে বলবে নাকি সাহসী? ছেলে বাপের কাজে হাত না লাগিয়ে বসে বসে অন্ন ধ্বংস করত, এই জন্য দীনবন্ধু প্রচুর গালাগাল করত রমেশকে। এই কথাটা নিশ্চয়ই এখন বলা যায় না। দীনবন্ধু কথা হাদরাচ্ছিল, স্মৃতিও হাদরাচ্ছিল। টিভির লোক উসফুস করে বলে উঠল, বাদলকে বলল, আপনি ওকে নার্ভাস করে দিচ্ছেন, অনেক টাইম লেগে যাবে, আমাদের আগে সেরে নিতে দিন। বাদল গম্ভীর মুখে বলল, ডিস্টার্ব করছেন কেন? লেট মি ফিনিশ। আরে চড়ছেন কেন মশাই?
আমাদের প্রবলেমটা ফিল করুন। 4টের মধ্যে ক্যাসেট জমা দিতে হবে, না হলে নিউজ আর কভার করা যাবে না। আমরা যাওয়ার পর আপনি সারাদিন ধরে প্রশ্ন করুন না। আমারও আইটেমটা কালকেই তো বেরোবে। সে তো আপনি 9টার সময় ম্যাটার পাঠাতে পারেন। শুনুন শুনুন। বিবাদের উপক্রম হয়েছে। তড়িৎ জলদি হস্তক্ষেপ করল। বাদল, তুমি তো লোকাল ছেলে, অতিথিদের আগে ছেড়ে দাও। বাদল সরে গেল হাঁড়ি মুখ করে। নোট বই পকেটে ঢোকায়নি। টিভির প্রশ্নকর্তার উত্তরগুলি সে টুকে নেবে বোধ হয়। সঙ্গী ফটোগ্রাফারকেও কি একটা ইশারা করল। সে পটাপট শাটার টিপছে। টিভি ক্যামেরা প্রস্তুত। যন্ত্র ঘুরছে এদিক ওদিক। দীনবন্ধুর ভেজা কালো জীর্ণ খড়ের চাল হয়ে আকাশ গাছগাছালি ছুঁয়ে এলো ক্যামেরা। কর্ডলেস মাইক্রোফোন হাতে আর একজন এসে দাঁড়িয়েছে দীনবন্ধুর মুখের সামনে। মাইক্রোফোনের সুইচ বার কয়েক অন করে নিয়ে বলল, বাড়ির সকলকে একটু ডাকুন না প্লিজ। ছেলেমেয়েরা পিছনেই আছে। ঈষৎ অসহায় মুখে অন্দরের পানে তাকালো দীনবন্ধু। ইঙ্গিত বুঝে দৌড়ে ঘরে গেল শ্যামা। মুহূর্ত পরে ফিরেও এলো। শুকনো চোখে বাবার দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ছে। দিবাকর বলল, থাক না ভাই, আজ আবার ওদের টানাটানি কেন? প্রশ্ন যা আছে দীনবন্ধুকেই করুন। টিভির লোক খুশি হলো না বিরক্ত হলো বোঝা গেল না। পেশাদার ভঙ্গিতে মুখে মাইক্রোফোন ধরেছে। আচ্ছা দীনবন্ধুবাবু, আপনার ছেলের যেই জ্বলন্ত দেশপ্রেম, এর প্রেরণা উনি পেয়েছিলেন কোত্থেকে? দীনবন্ধু হকচকিয়ে গেল। তড়িৎ তাড়াতাড়ি বলে উঠছে, 1 সেকেন্ড, আমার একটা কথা ছিল, সেটা প্রথমে বলে নি। কি কথা? আমরা একটা রমেশ সাহু ফান্ড খুলছি। জনগণই খুলছে, আমি শুধু ইনিশিয়েটার। দীনবন্ধুকে আমরা একটা... আরে আগে দীনবন্ধুকে কভার করে নিই, তারপর না হয়। তাই হোক। তড়িৎ কাঁধ ছাকালো, সামান্য আহতও যেন। বলল, আপনাদের প্রশ্নে সিলেকশন ভালো নয়। দেশপ্রেমের আবার প্রেরণার কি আছে? প্রতিটি নাগরিকই দেশকে ভালোবাসে। টিভির লোকটা কথাটা গায়ে মাখল না। মাইক দীনবন্ধুর দিকে বাড়িয়ে বলল, আচ্ছা রমেশ সাহু কবে নাগাদ কার্গিলে গিয়েছিলেন? দীনবন্ধু নতুন ধন্দে আমতা আমতা করে বলল, আগে আমি তো ঠিক জানি না। উনি আপনাদের চিঠি দিতেন না? না মানে রমেশ তো মিলিটারিতে ঢুকলো গত পুজোর পর। 2টো চিঠি লিখেছে এর মধ্যে। শেষ চিঠি কবে পেয়েছেন? বৈশাখ মাসে, ওই যে বড় ঝড়টা হলো না তার আগের দিন। তাতে কি লিখেছিলেন? ওকে কাশ্মীর পাঠানো হচ্ছে। ও তো কাশ্মীর দেশেই ছিল। কাশ্মীরের ঠিক কোন জায়গাটা ছিলেন উনি? বাটালি, কার্গিল না মাস্কো, দ্রাস? আগে সে কথা আমি বলতে পারবো না। কোন চূড়া জয় করতে গিয়ে উনি প্রাণ হারালেন? টাইগার হিল, মিডল অফ জুন ওদিকটাতেই তো। আগে মিলিটারির লোক কাল কি যেন একটা নাম করলো, আমার ঠিক মনে নেই। প্রশ্নের পর প্রশ্ন চলছে। দীনবন্ধু সব প্রতিভা হয়েছে অনেক। উত্তর দিচ্ছে অকম্পিত স্বরে। উৎসুক জনতা ক্ষণে ক্ষণে ধেয়ে আসছে। প্রায় হুমড়ি খেয়ে পড়ল দীনবন্ধুর গায়ে। টিভিতে মুখ দেখানো দুর্লভ সুযোগ কেউ বুঝি হাতছাড়া করতে রাজি নয়। অপ্রসন্ন চিত্তগ্রাহক কনস্টেবলকে ডাকল। খাঁকি উর্দি সেপাই লাঠি তুলে হাঁটালো জনতাকে। টিভির অন্য লোকগুলো ভারী চটপটে। ভজন আর হরিকে সঙ্গে সঙ্গে এনে দীনবন্ধু দুপাশে দাঁড় করিয়ে দিল। হরি খালি গা মুজরাচ্ছে, সরে যেতে চাইছে বাবার আড়ালে। ক্ষণিক বিরতির পর ফের মাইক্রোফোন চালু। এবার শেষ প্রশ্ন। দীনবন্ধুবাবু, আপনার তো আরও 2টো ছেলে আছে, তাদের কি আপনি দেশের জন্য সেনাবাহিনীতে পাঠাবেন? এবার দীনবন্ধু চুপ করে রইল একটুক্ষণ। বুঝে গেছে এতগুলো লোক এখন কি জবাব চায়। দুরু দুরু বুকে তার জন্যই বুঝি প্রস্তুত করছিল নিজেকে। তার আগেই ঘর থেকে উড়ে এলো একটা আর্ত নারীর স্বর, কখনো নয়, কোনো দিনও নয়। আবার একটা ছেলেকে মরতে পাঠাবো? কাট কাট কাট, এডিট এডিট। প্রশ্নকর্তা চটজলদি মাইক্রোফোন অফ করে দিল। চড়াচড়ে রাত নেমেছে। ঘন আধার মাখা রাত। দিনভর শুকনো থাকার পর সন্ধ্যে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে টিপটিপ। ঝরেই চলেছে একটানা, একঘেয়ে। বাতাস বইছে অল্প অল্প। তেমন বলার মতো কিছু নয়। ব্যাঙ ডাকছিল। দীনবন্ধুর ঘরে আজ চুলো জ্বলেনি। দুপুরে প্রতিবেশী নন্দদের বাড়ি থেকে ভাত এসেছিল। সনকা দাঁতে কুটোটি কাটেনি। ছেলেমেয়ের সঙ্গে বসে দীনবন্ধু 1-2টো দানা খুঁড়ছিল শুধু। রাতের জন্য যৎ সামান্য চিড়ে ভিজিয়েছে শ্যামা। পেট বড় বালাই। ঘরে টিমটিম হারিকেন জ্বলছে একখানা।
তক্তপোষের কোণায় এখনো নিথর সনকা। ভজন আর হরি তার পায়ের কাছে গুটিসুটি মেরে শুয়ে। শ্যামা কি যেন খুটুর খুটুর করছে মেঝেতে, চপলবালার দাওয়ায়। তিন মাথা এক করে বসে আছে নিঝুম। ঢোলকলমির বেড়ার ধারে ছায়া, গাঢ় অন্ধকারে গাঢ়তর এক মানুষের অবয়ব যেন। দীনবন্ধু দাওয়াতেই ছিল, খোঁটায় হেলান দিয়ে। আচম্বিতে তার শীত দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। অস্ফুটে কোঁকিয়ে উঠল, কে কে ওখানে? আমি, কাকা, গোবিন্দ। দীনবন্ধুর বুক ঝাঁকিয়ে ঝলক দীর্ঘশ্বাস ঠিকরে এলো। ও তুই, আয়। গোবিন্দ ছাতা বন্ধ করে দাওয়ায় হাঁটু মুড়ে বসেছে। সকালে ছিলাম না কাকা, বাগনানে খবর পেলাম, পেয়েই হাঁচড় পাঁচড় করে ছুটে এসেছি। বাগনানেও খবর চলে গেছে? সারা দেশ জেনে গেছে কাকা। গোবিন্দর গলা যেন সামান্য ধরে এলো। কিভাবে কি হয়েছিল কিছু জানলে কাকা? কত কথাই তো বলে গেল মিলিটারির লোক। দীনবন্ধু টান টান হলো। কি যেন একটা আগলাতে গিয়ে বুকে গুলি লেগেছিল। রমেশ মরদের বাচ্চার মতো লড়ে গেছে। ওরা খুব নাম করছিল রমেশের, বলছিল এমন ছেলে নাকি কোটিতে একটা মেলে। অনেক সঙ্গীদেরও নাকি প্রাণ বাঁচিয়েছে রমেশ। কথাগুলো যেন নিজে বলছে না দীনবন্ধু, কেউ যেন তাকে বলিয়ে নিচ্ছে। জড়তাহীন স্বর, শোকহীন ভাষা। অন্ধকারেও জ্বলে উঠল চোখ দুটো। সে চোখ যেন স্পষ্ট দেখতে পাচ্ছে হাজার হাজার মাইল দূরে পাহাড়ের সারি, বিশাল উঁচু, অন্তহীন। সেই অচিন দেশের বরফ ভেঙে ভেঙে ছুটছে রমেশ, গুলি চালাচ্ছে ঢ্যাং ঢ্যাং ঢ্যাং। আমার কিন্তু নিজেকে বড় অপরাধী লাগছে কাকা। গোবিন্দর মলিন স্বরে দীনবন্ধুর আচ্ছন্ন ভাব ছিঁড়ে গেল। অবাক মুখে জিজ্ঞাসা করল, কেন রে? আমি যে ওকে কলকাতার ঠিকানাটা দিয়েছিলাম, যেখানে গিয়ে ও ফৌজের নাম লেখালো। সনকা এই কারণেই ভালো করে কথা বলে না গোবিন্দর সঙ্গে, দীনবন্ধু জানে সেটা। রমেশ যখন সত্যি সত্যি বাক্স প্যাঁটরা বেঁধে চলে গেল, কি রাগ তখন সনকার। ওই গোবিন্দই সর্বনাশ করলো ছেলেটার। মিটমিটে কোথাকার। নিজে তুই স্কুল ডিঙিয়ে কলেজ গেলি, বন্ধুটাকে একটু টানতে পারলি না? উল্টে কিনা তাকে কুমন্ত্রণা দিয়ে লড়াই করার চাকরিতে পাঠালি। গোবিন্দর ওপর দীনবন্ধু এতকাল প্রসন্ন ছিল তা নয়, তবে এই মুহূর্তে তার আর কোনো বিদ্বেষ জাগছে না, বরং যেন করুণাই আছে একটু একটু। রমেশের নাম এখন গোটা দুনিয়া জানে, গোবিন্দর নাম কজন জানে? আলগাভাবে বলল, তাতে কি হয়েছে? তুই তো বন্ধুর খারাপ ভেবে আর কিছু করিসনি। বটেই তো, ভালো ভেবেই তো করেছিলাম। বলো, মাসে মাসে রমেশ তো টাকা পাঠিয়েছে তোমাদের, আসেনি বাড়িতে? হ্যাঁ, পাঠিয়েছে তো, যখন যেমন 600-700, এখনও পাবে। 2-3 লাখ তো এমনিতেই দেবে মিলিটারি, তারপর ধরো পেনশন আছে, আরও কী সব যেন আছে। এখনকার গভর্নমেন্টও শুনছি দেবে কিছু, তারপর আরও কত জায়গায় চাঁদা উঠেছে। এত দেবে? দীনবন্ধুর গলা দুলে গেল। কেন দেবে না? দেশের জন্য প্রাণ দিল রমেশ, তার কি কোনো প্রতিদান নেই? কত শত্রু সৈন্য খতম করলো, কোনো পুরস্কার নেই তার? গোবিন্দ স্বরও উত্তেজনায় কাঁপছে। সব হিসেব বুঝে নেবে কাকা, কিচ্ছু ছাড়বে না। মনে মনে ঢোক গিলল দীনবন্ধু। কতদিন ধরে শ্যামপুর বাজারে তার একটা দোকান দেওয়ার স্বাদ। সাপুইদের কাঠগোলা থেকে বাছাই সেগুন কাঠ কিনে এনে বাহারি ইংলিশ খাট বানাবে। শ্যামার ভালো ঘরে বিয়ে দিতে হবে। ভজনহরির জন্য মাস্টার রাখতে পারলে ভালো হয়। রমেশের মতো আর স্কুল পেরোতে গিয়ে তাহলে ঠেকবে না। চালাটাকেও সারাতে হবে ভালো করে। ক্ষণিকের ভাবনা ক্ষণিকেই ছিঁড়ে গেল। চপলবালার স্বর বাজে, দিনু রে, ও দিনু, একটা কথা বলবি আমায়? আবছায়ায় কুণ্ডলি পাকানো দেহটাকে সঠিক ঠাহর করতে পারল না দীনবন্ধু। আন্দাজ মতো তাকালো। কি কথা? আমাদের রমেশ যাদেরকে মেরেছে তাদের কত বয়স ছিল? শ্যামা দরজায় এসে দাঁড়িয়েছে, বলল, দাদার মতোই বয়স হবে সবার। বুড়ো হাবড়া কি আর যুদ্ধে যায়? ও, আলো আধার কাঁপলো তীর তীর। তারাও তো সব বাপ মার কোল খালি করে চলে গেল, তাদের ঘরেও কি আমাদের মতো? দুম করে একটা ধাক্কা খেলো দীনবন্ধু। যে দেশকে সে চেনে না, জানে না, সেখানে পাহাড় আছে না জঙ্গল না মরুভূমি, নাকি তাদের মতো মধুপুর গ্রাম, কিছুই তার
জ্ঞান বুদ্ধির আওতায় নেই। সেই দেশের কোনো এক কাল্পনিক দীনবন্ধু সনকার কথা ভেবে বুকটা মুচড়ে কেন ওঠে। সে ছেলেগুলো এদেশের শত্রুও হতে পারে। ও দেশে তারা দেশপ্রেমিকই, নাকি নিছকই এক রমেশ চাকরি করতে যুদ্ধে চলে যায়। সে যাই বলুক, রমেশ যে কতখানি দেশের টানে যুদ্ধে গেছে তা দীনবন্ধুর চেয়ে বেশি আর কজনই বা জানে। পরদিন কাজে গেল না দীনবন্ধু। কালও রাতে ঘুম হয়নি। ছেঁড়া ছেঁড়া তন্দ্রায় তাল বেতাল স্বপ্ন দেখছে শুধু। এখনো মাথা ঝিমঝিম। দাওয়ায় বসে থাকতে থাকতে ধুত্তেরি বলে উঠে পড়ল এক সময়। নন্দকে নিয়ে সোজা চলে গেল হটুগঞ্জ, শশী চক্রবর্তীর বাড়ি। শশী চক্রবর্তী গরিবের পুরুত, খাঁই কম। বাজারে ছোট তেলে ভাজার দোকান আছে তার, বিকালে খোলে। সকালে ক্রিয়াকর্ম পূজা অর্চনা করে বেড়ায়। শশী চক্রবর্তী বাড়িতেই ছিল। দীনবন্ধুর বাসনা শুনে মাথা চুলকলো। শ্রাদ্ধ শান্তি তো একটা করতেই হয়। কবে যেন মৃত্যু ঘটেছে রমেশের? আগে গেল ইংরাজি মাসের 17। তাহলে তো 16 দিন হয়ে গেল রে। অপঘাতে মৃত্যু 3 দিনে কাজের বিধান তো। দীনবন্ধু নন্দ মুখ চাওয়াচাই করল। নন্দ বলল, রমেশ তো অপঘাতে মরেনি ঠাকুরমশাই, সে তো মরেছে বীরের মতো। ওই হলো, বীর কি আর ঘরে হেপো কেশো রোগীর মতো মরে রে? গুলি খেয়ে মরাও অপঘাতে মরা। শশী চক্রবর্তী বিজ্ঞের মতো মাথা দোলালো। যাকগে যাক, ওই নিয়ে তুই মাথা ঘামাস না রে দিনু। প্রায়শ্চিত্ত একটা কর, শান্তি সস্তায়ন করে দেবো ক্ষণে। তুই তো এখন ঘটা করতেই পারিস, তোর তো আর এখন খরচের ভাবনা নেই। দীনবন্ধুর মনটা খচখচ করছিল। বিড়বিড় করে বলল, না থাক, মা ঠাকুমার সামনে কচি ছেলেটার কাজ নমো নমো করেই সারি। তোরই নাম বাড়তো রে। শশী চক্রবর্তী যেন উৎসাহ হারিয়েছে। উদাস গলায় বলল, আসিস বিকালের দিকে একবার, দিনক্ষণ সব ঠিক করে দেবো ক্ষণে। ফর্দটাও তখন নিয়ে যাস। বেজায় মুখে বাড়ি ফিরছিল দীনবন্ধু। শশী চক্রবর্তীর অপঘাত শব্দটা বুকে লেগেছে তার। ঠাকুরমশাই ভুল বোঝালো কি না কে জানে। ঝাঁঝা রোদে হাঁটছে পথে। চেনা লোকের সঙ্গে দেখা হচ্ছে ঘন ঘন। ভারী অমায়িক স্বরে তারা কথা বলছে দীনবন্ধুর সঙ্গে। রমেশকে বাহবা দিচ্ছে, সেই সুবাদে দীনবন্ধুকেও। বাড়ি পৌঁছতে 1টা বাজল। শ্যামার রান্না চড়িয়েছে আজ, ভাত ফুটছে বক বক। দীনবন্ধু চাপা স্বরে জিজ্ঞাসা করল, তোর মা কোথায় রে? ওই তো ঘরে শুয়ে আছে মা। দীনবন্ধু অস্বস্তি বোধ করল। সনকা একটু সামলে উঠতে পারেনি এখনো। কাল রাত ভোর ছটপট করেছে বিছানায়। হঠাৎ হঠাৎ উঠে বসে গোঙাচ্ছিল। মেয়ে ছেলে তো, ঘটে বুদ্ধি নেই, বুঝল না ছেলেটা কত মহান একটা কাজ করেছে। মধুপুরে এখন যে তাদের কত সম্মান, সে তো ওই রমেশেরই জন্য। যাকগে, শুয়ে থাক। স্তোকবাক্য শুনিয়ে লাভ নেই, সময়ই মনকে শান্ত করবে। ভাবতে ভাবতে গামছা কাঁধে পুকুর ঘাটে যাচ্ছিল দীনবন্ধু। তখনই বাঁশঝাড়ের কাছে এক যান্ত্রিক গর্জন। মিলিটারির জিপখানা নয় তো? সেই 2 জলপাই রং মূর্তি, সঙ্গে সৌম্যকান্তি এক পুরুষ, তারও পরনে মিলিটারি পোশাক। বড় অফিসার টফিসার হবে বোধহয়। 2 জওয়ান সামনে এসে হুবহু পরশুদিনের মতো কায়দায় স্যালুট ঠুকল। কর্নেল মুখার্জি আপনার সাথে কথা বলতে চান। দীনবন্ধুর আর কিসের শঙ্কা, তবু সামান্য কুঁকড়ে গেল সে। ঝুঁকে নমস্কার করল লোকটাকে। কর্নেল মুখার্জি প্রায় সঙ্গে সঙ্গে দীনবন্ধুর হাত চেপে ধরেছে। আমরা অত্যন্ত দুঃখিত সাহুবাবু, আপনার কাছে একটা ভুল খবর পৌঁছেছিল। দোষ আমাদেরই। সংবাদ পাঠানোর আগে আমাদের আরও নিখুঁতভাবে চেক করা উচিত ছিল। দীনবন্ধু ভ্যাবলা মুখে ঘাড় নাড়ল। বুঝলাম না স্যার। আপনার ছেলে রমেশ সাহু এখনো সুস্থ শরীরে জীবিত আছে। আশা করছি শিগগিরই তাকে আপনার কাছে আমরা পাঠাতে পারব। দীনবন্ধু মুখের হাঁ বন্ধ করতে ভুলে গেল। বাটালিক সেক্টরে সত্যি একজন রমেশকে হারিয়েছি আমরা, ওই বিহার রেজিমেন্টেরই 5th ব্যাটালিয়নের সিপাহী। কিন্তু সে রমেশ সাহু নয়, রমেশ সাউ। তার গ্রামের নাম মাধুপুর, ডিস্ট্রিক্ট গোরখপুর, ইউপি। গ্রাম আর নাম দুটোই প্রায় এক হয়ে গেছে। প্লাস দুজনেই একই সেক্টরে একসঙ্গে লড়ছিল।
আমি ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আবার আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ক্ষমা করে দিন আমাদের। মিলিটারি জিপ কাদা মারিয়ে চলে গেছে অনেকক্ষণ। ভিড় জমেছে আবার। দীনবন্ধু অসাড়ে কাঁদছিল। পরশু থেকে এই প্রথম। গৌরব, দেশপ্রেম, অর্থপ্রাপ্তি, সম্মান সমস্ত এই ভারী ভারী পাথরের টুকরোগুলো সরে যাচ্ছে তার বুক থেকে। বুক ক্রমশ হালকা হয়ে এলো। রমেশ রে, বাবা মার। দূরে, অনেক দূরে আর একখানা মিলিটারি জিপ ছুটছে, এখন ধুলো উড়িয়ে, মাধবপুরের পথে। এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প শহীদের বাবা। কেমন লাগলো গল্পটি লিখে জানান আমাদের উৎসাহিত করতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অনেকেই আমার চ্যানেল নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাই তাদেরকে আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।